প্রণয়ের ঘোর রাত, লেখক আরাফাত আদনান সামি, পর্ব 12। মায়া নিভু নিভু চোখে ফোনটা হাতে তুলে কল রিসিভ করে বলল, কে কে বলছেন আপনি? ফোনের ওপাশ থেকে ভেসে এলো এক গম্ভীর কণ্ঠস্বর, শালি তোর ভবিষ্যৎ স্বামী বলছি। মানে, ফাজলামো করার আর জায়গা পান না। একে তো ঘুমের সময় ফোন করে আমার ঘুমটা নষ্ট করেছেন, তার উপর কী সব উল্টাপাল্টা বলছেন। এই ভাই, কে আপনি? নামটা বলতে পারেন না? ওপাশ থেকে কৌশিক দাঁতে দাঁত পিষে ধমকের স্বরে বলল, শালি, তুই তোর সাইয়ার বদলে কৌশিক ভাইয়া বলে যারে ডাকিস সেই আমি। কথাটা কানে পৌঁছাতেই মায়ের যেন আচমকা বজ্রাঘাতে চমকে উঠল। এক লাফে উঠে শোয়া থেকে উঠে বসলো বিছানায়। কিছুক্ষণ আগেও চোখে লেগে থাকা ঘুমের কণা মুহূর্তে কল্পনার জগতে গলে মিলিয়ে গেল। কৌশিকের কণ্ঠে বিরক্তির রেশটা সে স্পষ্ট টের পেল। এতদিনে সে বেশ তাকে চিনে ফেলেছে। কৌশিকের গলার এমন টান মানেই রাগ তুঙ্গে। ভয়ে বুকটা কেঁপে উঠল মায়ার, কাপা গলায় আমতা আমতা করে বলল, কৌশিক ভাই আপনি? একটু থেমে সাহস জুগিয়ে আবার বলল, না মানে আপনিই তো, কিন্তু আমার নাম্বার পেলেন কোথা থেকে? ওপাশে হঠাৎই এক বিস্ফোরণ। কৌশিকের গলার আগে থরথর করে উঠল। ফোন করছি, আগে ভালো মন্দ জিজ্ঞেস করবি তুই, তার বদলে জিজ্ঞেস করতেছোস তোর নাম্বার পাইলাম কই? শালার কপাল আমার। মায়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সরি সরি ভাইয়া, কেমন আছেন আপনি? কৌশিক গম্ভীর গলায় উত্তর দিল, ভালো না। মায়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? এই মন শুধু তুই তুই করে, কিন্তু তুই তো কাছে নেই, তাহলে ভালো থাকবো কিভাবে? একটা কাজ করি, আজ রাতে আবার আসি যান। এই খবরদার, একদমই আসবেন না বলে দিলাম। কেন? আমার কথা, আমার আদর এইসব মিস করিস না তুই? আমি তো খুব মিস করছি তোকে। না। মায়ের কথা শুনে কৌশিকের কণ্ঠে রাগে থরথর করে উঠল। শালি, কি বললি তুই? আরে আরে, এত রাগ করার কি আছে? মেয়েদের না মানেই তো হ্যাঁ, এটাই বুঝেন না আপনি? ও তাই বল, তাহলে আজ রাতে তোমাদের বাড়িতে চলে আসছি আমি। এই না। তার মানে হ্যাঁ? কোন হ্যাঁটা না? না মানে একেবারে না। কিন্তু কেন? আপনি আদৌ কিছু বোঝেন? কি বুঝবো? কিছু না, বাড়িতে আসার কোনো দরকার নেই। মায়ের কথাটা শেষ হওয়া মাত্র কলের এপাশ থেকে ওপাশে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। কৌশিককে কিছু বলতে না দেখে মায়ের বুকের ভেতর কেমন একটা অজানা আশঙ্কা জন্ম নিল। একটু আমতা আমতা করে সে বলল, কিছু বলছেন না কেন কৌশিক ভাই? রাগ করলেন নাকি? কৌশিক হালকা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি বলবো, আর আমি কোনো রাগটাগ করি নাই। তাহলে ঠিক আছে, ওই শোনেন না। কি? চোখে একরাশ ঝিলিক নিয়ে মায়া বলল, জানেন আমাদের বাসা থেকে একটু দূরে বড় একটা মেলা বসেছে। ফোনের ওপাশ থেকে কৌশিক শান্ত স্বরে বলল, তো? মায়া শিশুসুলভ অনুরোধের স্বরে বলল, তো আবার কি, মেলায় আমাকে নিয়ে যান না কৌশিক ভাই। পারবো না। নিয়ে যান না, প্লিজ প্লিজ। কেন, তোর পা নাই? আছে তো। কৌশিক নির্লিপ্ত স্বরে বলল, তাহলে পা দুটো ব্যবহার করে চলে যা। না না, আমি আপনার সাথে মেলায় যাব। না, আমি নিয়ে যাব না তোকে। কৌশিকের মুখের ধীর উত্তরটা শুনে মায়ের মুখটা মুহূর্তে গোমড়া হয়ে গেল। ভ্রুকুচকে নিচু চোখে তাকে সে মনে মনে বিড়বিড় করে বলল, আপনি আমাকে মেলায় নিয়ে যাবেন না? আপনি নিয়ে যাবেন, আপনার 14 গোষ্ঠী নিয়ে যাবে। দেখি এবার না করেন কিভাবে। মায়ের চোখে মুখে দুষ্টুমির ঝিলিক খেলে গেল। ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি ফুটে উঠল। নিজের ভেতরে সেই জেদটাকে এবার একটু নরম করে মিষ্টি স্বরে সে বলল, মেলায় না নিয়ে গেলে কিন্তু অনেক মিষ্টি চেয়েও মিষ্টি কিছু মিস করে ফেলবেন কৌশিক ভাই। মানে? মানে হলো এই যে, আমাকে যদি আপনি মেলায় নিয়ে যান, তাহলে আপনাকে আমি। কৌশিক এবার কৌতূহল চেপে রাখতে না পেরে ফোনের ওপাশ থেকে বলল, কি? মায়া মনে মনে বলল, এই তো বাসা, এবার পথে এসো। ফোনের ওপাশ থেকে কৌশিক খানিকটা অস্থিরতা ভরা কণ্ঠে বলল, কি হলো, পুরো কথাটা শেষ কর। কিস? কৌশিকের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কিস? মানে তোকে মেলায় নিয়ে গেলে আমাকে কিস করবি? মায়া গাল লাল করে লাজুক স্বরে বলল, হ্যাঁ। সত্যি বলছিস তো? মায়া ভ্রুকুচকে মুখ ফিরিয়ে নিল। এক কথা বারবার বলতে পারবো না। কৌশিক হেসে ফেলল, ঠোঁটের কোণে দুষ্টু হাসি নিয়ে বলল, আচ্ছা যান, তাহলে তুই রেডি হয়ে বাড়ির পিছনের গেটের কাছে দাঁড়িয়ে থাকিস, আমি সেখানে আসবো তোকে নিতে। আচ্ছা। আচ্ছা, তাহলে আমি ফোন রাখছি। এই আরেকটা কথা শুনেন। কি? সাবধানে আসবেন। উফ জান, তুই আমাকে নিয়ে কত চিন্তা করিস। ঠিক আছে, সাবধানে আসবো, ফোন রাখলাম। আচ্ছা। মায়া কথাটা বলতেই কৌশিক ফোনটা কেটে দিল। ঠিক সেই সময় কৌশিকের ঘরে ঢুকলো রোহিত। রোহিত বলল, কি করছো কৌশিক ভাই? কৌশিক উত্তর দিল,
কি আর করব, তোর ভাবি নাকি মেলায় যাবে, সেখানে নিয়ে যেতে হবে। তুই যাবি আমার সাথে? রোহিত হেসে বলল, না থাক ভাই, আমি কেন কাবাব মেয়ে হাড্ডি হতে যাব তোমাদের মাঝে? তোমরাই যাও। আরে সমস্যা নেই, তুই না বলে তোর ভাবিকে দেখবি। তাহলে চল, আমার সাথে চল। না ভাই, তোমাদের এত সুন্দর সময়ের মধ্যে আমার না যাওয়াটাই ঠিক হবে। আচ্ছা, তোর যা ইচ্ছা। শোন, যেহেতু তুই যাচ্ছিস না, তাহলে এদিকটা একটু দেখে শুনে রাখিস। সেটা আর বলতে, তুমি নিশ্চিন্তে যাও। আচ্ছা। এরপর কৌশিক রোহিতের সাথে কথা বলতে বলতে কালো স্যুট ও কালো প্যান্ট পরে প্রস্তুত হয়ে নিল। সাইড টেবিল থেকে বাইকের চাবি তুলে নিয়ে রোহিতকে বিদায় জানিয়ে সে ঘর থেকে বেরিয়ে পড়ল। প্রায় 1 ঘন্টা কেটে গেল। এদিকে মায়া অনেক আগেই হাত মুখ ধুয়ে মায়ের লাল রঙের একটা শাড়ি অনেক কষ্টে পরে সুন্দরভাবে হালকা সেজেগুজে জানালার পাশে দাঁড়িয়ে আছে। একটু পর পর জানালা দিয়ে উঁকি দিচ্ছে তার কৌশিক ভাই এসেছে কিনা সেটাই দেখার জন্য। এভাবে আরও অনেকক্ষণ কেটে গেল। অপেক্ষার ক্লান্তিতে মায়া যখন প্রায় বোর হয়ে যাচ্ছিল, ঠিক তখনই তার ফোনে সাদা আলো জ্বলে উঠল একটা বাজতে থাকা গানের সুরের সাথে। ফোনটা হাতে নিয়েই সে দেখল সেই আগের নাম্বার, মানে তার কৌশিক ভাই ফোন করেছে। অবশেষে মনে হলো মেয়েটির দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। হাসি খুশি মুখে কল রিসিভ করলো মায়া। ফোনের ওপাশ থেকে কৌশিকের কণ্ঠ ভেসে এলো, জান কোথায় তুই? মায়া মুচকি হেসে উত্তর দিল, এই তো বাসায়। আপনি কোথায়? আমি তোকে বলেছিলাম না তোদের বাড়ির পিছনে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে? আরে সমস্যা নেই, ঘুম থেকে উঠে দেখি বাসায় আব্বু আম্মু কেউ নেই। একটা কাজ করুন, আপনি বাড়ির মেইন গেটের সামনে চলে আসুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। মায়া কথাটা বলতে কৌশিক ফোনটা কেটে দিল। এদিকে মেলায় যাওয়ার খুশিতে উচ্ছ্বসিত মায়া সিঁড়ি বেয়ে দৌড়ে নিচে নেমে এলো। অবশেষে বাড়ির গেটে তালা মেরে চাবিটা দারোয়ানের হাতে দিয়ে এক দৌড়ে সোজা বাড়ির বাউন্ডারির মূল গেটের সামনে চলে এলো। গেটে এসে সে আস্তে করে দরজাটা একটু খুলে বাইরে তাকিয়ে কৌশিক ভাইকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও কৌশিক ভাইয়ের দেখা নেই। মায়া আর একটু গেট খুলে চারপাশে ভালো করে চোখ বুলালো, তবু তার কৌশিক ভাইয়ের কোনো খোঁজ নেই। গেটের বাইরে কৌশিককে দেখতে না পেয়ে মায়ের মনে হালকা ভয় ধরল। এবার সে পুরো দরজাটা খুলে বাইরে পা রাখা মুহূর্তেই হঠাৎ করে কেউ একজন তার হাত শক্ত করে ধরে টান দিল। আচমকা টানে ভারসাম্য হারিয়ে সোজা ধাক্কা খেল সে। আর সেই ধাক্কায় তার শরীর গিয়ে পড়ল শক্তপোক্ত জিম করা কারো বুকের ওপর। মায়া ধীরে ধীরে চোখ তুলে তাকাতেই তার মুখ লজ্জার সাথে সাথে নিচু হয়ে গেল। গলা কাঁপতে কাঁপতে লজ্জা জড়ানো স্বরে বলল, কৌশিক ভাই, আপনিও না? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কৌশিককে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মায়া ধীরে চোখ তুলে তার দিকে তাকালো, কিন্তু মুহূর্তে আবার লজ্জায় মাথা নিচু করে ফেলল। আর করবে নাই বা কেন? কৌশিক এক নজরে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ঠিক তার দিকেই। নিজেকে কিছুটা সামলে নিয়ে মায়া আস্তে করে বলল, এভাবে কি দেখছেন কৌশিক ভাই? আমার খুব লজ্জা লাগছে কিন্তু। কৌশিক তখনও তাকিয়ে থেকে ফিসফিস করে বলল, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। কৌশিকের মুখের কথা শুনে মায়া ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি বিড়বিড় করছেন আপনি? কৌশিক মায়াকে আরও একটু কাছে টেনে এনে হালকা ঝুঁকে তার চোখের দিকে তাকালো। মুচকি হেসে নরম স্বরে বলল, চিকন ওই ঠোঁটে লাল লিপস্টিক, টানা টানা চোখে কাজল, গোলাপি দুই গাল, গাল ভরা হাসি, পরনে লাল শাড়ি, মেঘ ঘন কেশ। উফ জান, সব মিলিয়ে আমার জীবন শেষ। মায়া কৌশিকের কথা শুনে বেশ লজ্জা পেয়ে গেল। কেনই বা পাবে না? নিজের কল্পনার পুরুষের মুখ থেকে এইভাবে নিজের প্রশংসা শুনে লজ্জা পাওয়ারই কথা। লজ্জায় মাথাটা নিচু করে কাঁপা কাঁপা স্বরে বলল, কৌশিক ভাই, আপনিও না? কৌশিক মায়ের দিকে তাকিয়ে বলল, কি আমিও না? মায়া লজ্জায় জড়ানো স্বরে বলল, ইস কৌশিক ভাই, আমার শরম করছে তো। কৌশিক মায়ের কথা শুনে এক হাত মায়ের থুতনিতে দিয়ে মায়ের মুখটা উঁচু করে চোখে চোখ রেখে বলল, সুইটহার্ট, সত্যি তোকে আজ ভীষণ সুন্দর লাগছে। মায়া ভ্রু কুঁচকে বলল, অন্যদিন বুঝি লাগে না? অন্যদিন তো তুই থ্রি পিস পরে থাকিস, কিন্তু আজ তুই শাড়িতে। কথায় আছে শাড়িতেই নারী। আজ তার প্রমাণ পেলাম। আজ শাড়ি পরেছিস তাই তোকে অন্যরকম লাগছে। এক অন্যরকম ফিল হচ্ছে আমার। আমার এমন মনে হচ্ছে যেন আমি আমার সদ্য বিয়ে করা বউয়ের সামনে দাঁড়িয়ে আছি, যে কিনা নিজের স্বামীর জন্য টুকটুকে লাল শাড়ি পরে তার সামনে দাঁড়িয়ে আছে। কথাটা বলে কৌশিক থামে, তারপর আবার বলল, নিজেকে একবার আয়নায় দেখেছিস? লাল শাড়িতে তোকে কি সুন্দর লাগছে। এমনি যে আমার সামনে লাল আগুন সুন্দরী হয়ে আসলি, এখন যদি আমি তোর ওই আগুনে পুড়ে কৌশিক পুরো কথাটা শেষ করার আগে মায়া তার আঙুল কৌশিকের ঠোঁটের উপর রেখে দিয়ে বলল,
কিসব বলছেন আপনি? আমার এই রূপ, আমার সাজ যদি আপনার ধ্বংসের কারণ হয়, তাহলে এইরকম রূপ, এইরকম সাজ আমার চাই না। এরকম কিছু ঘটার আগে আমি আগুনে পুড়ে ছারখার করে দিব। মায়ের কথাটা শুনে কৌশিক ভ্রুকুচকে বলল, জান, পুরো ফিল্মি ডায়লগ ছিল, কিন্তু ডায়লগটা এক কথায় জোশ ছিল। কোন মুভি দেখে শিখলি জান? মায়া কৌশিকের কথা শুনে মুহূর্তের মধ্যেই রাগে গদগদ করে ফুলে উঠল। রাগে ভরসায় দুগাল লাল হয়ে গেল। পরক্ষণেই দুহাত উঠিয়ে কৌশিকের বুক বরাবর পাঁচ মারতে লাগলো। মারতে মারতে রাগান্বিত স্বরে বলল, ফিল্মি ডায়লগ ছিল তাই না? উফ জান, লাগছে তো। ফিল্মি ডায়লগ ছিল? না না জান, কে বলেছে ফিল্মি ডায়লগ ছিল? এটা একদম খাঁটি বাঙালির মুখ থেকে বেরোনো খাঁটি সদ্য নতুন ডায়লগ ছিল। মজা করা হচ্ছে আমাকে নিয়ে তাই না? দেখাচ্ছি মজা। কথাটা বলে মায়া আরও জোরে জোরে পাঁচ মারতে লাগলো কৌশিকের বুকে। কৌশিক এবার নিজের বুকে হালকা ব্যথা অনুভব করলো। উফ জান, থাম, এবার লাগছে তো। অসভ্য নীর চৌধুরী। চুপ বেয়াদব, বেশি বড় হয়ে গেছিস তাই না? আরে বোকা, ওটা কথার কথা বলছি। একটু থেমে আবার বলল, তোকে কি ভীষণ সুন্দর লাগছে রে জান। মায়া ভ্রুকুচকে বলল, হইছে হইছে, নজরটা সরান এবার। তোর উপর থেকে চোখটা সরাতেই পারছি না, আর কিভাবে বা সরাবো? একদম আমার কল্পনার লালপরীর মতো লাগছে যে তোকে। কৌশিকের কথাটা শোনা মাত্রই মায়া মৃদু স্বরে কৌশিকের বুকে আবার পাঁচ মেরে বলল, আপনার কল্পনার লালপরীর মতো মানে? সত্যি করে বলেন ওই মেয়েটাকে, না হলে এখনই আপনাকে মেরে নদীতে ভাসিয়ে দেব। কি হলো বলেন না কেন ওই মেয়েটাকে? আরে আরে, ওইটাও তুই, যাকে আমি বহু বছর আগে আমার কল্পনায় লালপরি সাজিয়ে আমার কল্পনার রাজ্যে রানী করে রেখেছি। কৌশিকের কথা শুনে মায়ের মুখে মুহূর্তের মধ্যে হাসি ফুটে উঠল। সত্যি বলছেন? হ্যাঁ রে জান, সত্যি। মায়া কৌশিকের কথাটা শুনে খুশি হলেও মুহূর্তের মধ্যে কড়া স্বরে বলে উঠল, এই কি বললেন আমাকে? নিজের কল্পনায় আমাকে সাজিয়েছেন মানে? সত্যি করে বলেন, কল্পনায় আমার সাথে আর কি কি করেছেন? না হলে? মায়ের কথাটা শুনে কৌশিক আনমনে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড় করে বলল, শাড়ি পরা থেকে খোলা, ধরা থেকে করা, খাওয়া থেকে ঘুম, আরও অনেক কিছু করেছি জান, অনেক কিছু। কৌশিককে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করতে দেখে মায়া আর চোখে কৌশিকের দিকে তাকিয়ে বলল, আপনি আকাশের দিকে তাকিয়ে মনে মনে কি বিড়বিড় করছেন শুনি? কিছু না। আমার কথার উত্তর দেন না কেন? মায়ের কথাটা ঘোরানোর জন্য কৌশিক বলল, আকাশটাই দেখছিলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো মেলায় যাবি না? মায়া আকাশের চারিদিকে এক নজর তাকিয়ে অবাক হয়ে বলল, ও হ্যাঁ, চলেন চলেন। কিন্তু যাব কি করে? মোড় থেকে একটা রিক্সা নিয়ে আসতে পারলেন না? রিক্সা লাগবে কেন? আমার বাইক আছে কি করতে শুনি। বলেই কৌশিক মায়াকে ছেড়ে পাশ থেকে বাইকে নিয়ে মায়ের সামনে এসে বলল, পিছনে উঠে বস। মায়া কোনো কথা না বাড়িয়ে বাইকের পিছনে উঠে কৌশিকের কাঁধ শক্ত করে ধরে বসল। বাইক চলাকালীন তারা আর কোনো কথা বলল না। হঠাৎ কৌশিক যেই রাইড নিল, এমনি মায়া ভয়ে কৌশিককে জড়িয়ে ধরে বলল, কৌশিক ভাই, একটু আস্তে চালান, আমার ভীষণ ভয় করছে। কৌশিক একটু মুচকি হেসে বলল, ঠিক আছে। এইভাবে বেশ অনেকক্ষণ কেটে গেল। সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে অবশেষে তারা মেলার সামনে এসে পৌঁছালো। কৌশিক বাইকটা থামাতে মায়া বাইক থেকে নেমে পড়ল। মায়া বাইক থেকে নামতেই কৌশিক মেলার পাশে গ্যারেজে গিয়ে বাইকটা রেখে এলো। সাথে মায়াও ছিল। কি যেন একটা মনে পড়তেই কৌশিক বলল, মেলায় নিয়ে এসেছি, এখন দে। মায়া ভ্রুকুচকে বলল, কি দেব? কি দিবি মানে? তুই না বলেছিলি মেলায় নিয়ে আসলে আমাকে কিস দিবি? হ্যাঁ বলেছিলাম। তাহলে দে। কিন্তু আমি কি একবারও বলেছি যে মেলায় নিয়ে আসার সঙ্গে সঙ্গে দিব? দেখ মায়া, এটা কিন্তু ঠিক না, এখন এইসব বললে চলবে না। দে কিস বলছি। আমি কি একবারও বলেছি দিব না? দিব, তবে মেলা থেকে ফেরার সময়। সত্যি তো? মায়া ভ্রুকুচকে বলল, হ্যাঁ সত্যি। বলেই মায়া মেলার বড় গেটের সামনে এসে খুশিতে লাফিয়ে উঠল। যেই ঢুকতে যাবে অমনি একজন সিকিউরিটি গার্ড বলল, ম্যাম টিকিট। কিসের টিকিট? অমনি কৌশিক এসে হাজির হলো। সিকিউরিটি গার্ডের হাতে দুটো টিকিট ধরিয়ে দিয়ে বলল, এই যে নিন আপনার টিকিট। সিকিউরিটি গার্ড টিকিট দুইটা দেখে বলল, ঠিক আছে, এবার আপনারা প্রবেশ করতে পারেন। বলেই কৌশিক মায়ের এক হাত ধরে মেলার ভেতরে প্রবেশ করলো। মায়া বেশ অবাক হয়ে বলল, আপনি না আমার সাথে ছিলেন, তাহলে টিকিট কখন আনলেন? আর আপনি কিভাবে জানলেন ভেতরে প্রবেশ করতে টিকিট লাগে? উপরে সাইনবোর্ডেই তো সব লেখা আছে। বাইক রেখে আসার সময় উপরে তাকালেই দেখলাম। পরে তাড়াতাড়ি টিকিট কাউন্টারে গিয়ে টিকিট নিয়ে আসলাম।
বা খুব ফাস্ট দেখছি আপনি, আমি বুঝতেই পারলাম না। কৌশিক ভ্রুকুচকে বলল, কথা কথা বলিস তুই? হ্যাঁ, কথাই বলবি নাকি মেলা ঘুরে দেখবি? মায়া মুচকি এসে বলল, হ্যাঁ চলেন। বলেই তারা প্রায় ঘন্টাখানিক লাগিয়ে পুরো মেলাটা এদিক ওদিক ঘুরে দেখতে লাগলো। সাথে মায়া একের পর এক আচার, আইসক্রিম, হাওয়াই মিঠাই, ফুচকা, ঝালমুড়ি যেতে যেতে যেখানে যেটা চোখে পড়ছে সেখানে সেটা কিনে খেতে লাগলো। আর এগুলো সব কৌশিক চুপচাপ দেখতে লাগলো। মায়া একের পর এক আইটেম কিনে খাচ্ছে, আর বেচারা কৌশিক বারবার পকেট থেকে নোট বের করে দোকানদারদের দিচ্ছে। কৌশিক অবাক হয়ে বলল, তুই এত খাবার খাচ্ছিস কেমন করে? মায়া আইসক্রিম খেতে খেতে কৌশিকের দিকে তাকিয়ে বলল, কই এত খাবার খাচ্ছি? তাই তো, কে এত খাচ্ছে? আমার চোখেই সমস্যা। হ্যাঁ, বাসায় গিয়ে আগে চোখের ডাক্তার দেখান। বলেই মায়া আইসক্রিম খেতে লাগলো। তখন কৌশিকের নজর পড়লো একটা বড় দোকানের দিকে। কৌশিক একটু এগিয়ে গিয়ে কিছুক্ষণ দোকানের এদিক ওদিক তাকিয়ে কি যেন একটা দাম দর করে কিনে নিয়ে সোজা চলে আসলো মায়ের দিকে। মায়া এখনো আইসক্রিম খাচ্ছে, প্রায় শেষের দিকে। এমন সময় মায়া বলল, চলেন না কৌশিক ভাই, ওই দিকটায় যাই। কৌশিক মুচকি এসে নরম স্বরে বলল, চল। বলেই তারা যেতে লাগলো। যেতে যেতে কৌশিক ভ্রুকুচকে বলল, আরও কিছু খাওয়ার বাকি আছে কি? বাকি থাকলে ওটাও খেয়ে নে। কৌশিকের কথা শুনে মায়া একটা দোকানের দিকে আঙুল তুলে ইশারা করে বলল, ওই যে ওই দোকানটা দেখতে পাচ্ছেন? কোনটা? আমার আঙুল বরাবর তাকান, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? মেলায় আসতে আর গুড়ের জিলাপি খাবো না? গুড়ের জিলাপি ছাড়া মেলা জমে। তাড়াতাড়ি ওই দোকান থেকে গুড়ের জিলাপি নিয়ে আসেন যান। কৌশিক মায়ের দিকে আর চোখে তাকিয়ে বলল, আর কত খাবি তুই? আপনি না বললেন যা খাওয়ার বাকি খেয়ে নিতে? তাড়াতাড়ি যান, আমি এই সামনের ফাঁকা জায়গাটায় গিয়ে বসছি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। বলে কৌশিক যেতে লাগলো। যেতে যেতে দাঁতে দাঁত পিষে একটু জোরে জোরেই বলল, এ তো বিয়ের আগে আমাকে ফকির করে দিচ্ছে, বিয়ের পরে না কি করে আল্লাহই জানে। রাক্ষসী মেয়ে একটা। মেলায় মানুষের কোলাহলের জন্য মায়া কৌশিককে বলা কথার মধ্যে কিছুই শুনতে পেল না। তাই কৌশিক চলে যেতেই মায়া সেই ফাঁকা স্থানে গিয়ে গাছের নিচে বেঞ্চে বসে পড়ল। একটু পরেই কৌশিক গুড়ের জিলাপি নিয়ে মায়ের সামনে হাজির হলো। কৌশিক মায়ের পাশে বসে জিলাপির থলেটা মায়ের দিকে এগিয়ে দিয়ে বলল, নে ধর। মায়া গুড়ের জিলাপির থলেটা দেখে লোভ সামলাতে না পেরে কৌশিকের হাত থেকে থলেটা ছিনিয়ে নিল। তারপর নখ দিয়ে থলেটার উপরের অংশ ছিঁড়ে ফেলল। থলেটা খোলার সঙ্গে সঙ্গে লালচে রসালো গুড়ের জিলাপিগুলো চোখে পড়তেই সে আর নিজেকে থামাতে পারল না। একের পর এক হাত তুলে মুখে পুরে খেতে শুরু করলো। মায়ের এই কাণ্ড দেখে কৌশিক গালে এক হাত রেখে অবাক চোখে ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে রইল। কৌশিক আসলে জিলাপি তেমন পছন্দ করে না, কিন্তু মায়াকে এভাবে লাল গুড়ের রসে ভেজা জিলাপি খেতে দেখে তার মুখেও যেন পানি এসে গেল। মায়ের খাওয়া দেখতে দেখতে কৌশিকও অজান্তেই বারবার শুকনো ঢোক গিলতে লাগলো। জিহ্বা দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে নিচ্ছিল বারবার। আরেকবার ঢোক গিলে নিয়ে মনে মনে বিড়বিড় করে বলল, দেখো দেখো রাক্ষসী রানী কীভাবে তার রাজাকে বাদ দিয়ে একা একা লাল রসে ভেজা জিলাপি কটমটিয়ে খাচ্ছে। হ্যাঁ মানছি আমি জিলাপি পছন্দ করি না, কিন্তু তাই বলে কি একটু সাধবেও না? অন্তত মানবতার খাতিরে লোক দেখানোর জন্য হলেও কি জিজ্ঞেস করতে পারতো না? কৌশিক ভাই, আপনি খাবেন? এতগুলো জিলাপির মাঝে একটা খণ্ড নিজে থেকে দিলে কী বা এমন ক্ষতি হতো? মায়া এখনো জিলাপি খাওয়ায় পুরোপুরি মগ্ন। কৌশিকের চোখ একবার মায়ের হাতে, একবার সেই হাতের সাথে মুখে ওঠা জিলাপির দিকে ঘুরে ঘুরে বারবার ওঠানামা করছে। মায়ের হাতের তাল মিলিয়ে তার চোখও যেন তাল মিলিয়ে নাচছে। হঠাৎই খেতে খেতে মায়ের নজরে পড়ল কৌশিক আর চোখে ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে আছে। তার দিকে চোখে মুখে অদ্ভুত এক ছকছকানি। কৌশিকের এমন অবস্থা দেখে মায়া মুখে জিলাপি পুড়ে খেতে খেতে বলল, আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? হঠাৎ মায়ের বলা কথাটা কানে আসতেই কৌশিক হালকা করে চমকে উঠল। মুখে একটু অপ্রস্তুত ভাব নিয়ে আমতা আমতা করে বলল, কই কই না তো।" মায়া ব্যাপারটা বুঝতে পেরে হালকা মুচকি হেসে শিশুসুলভ স্বরে বলল, মুখে পানি চলে এসেছে বুঝি? কৌশিক সঙ্গে সঙ্গে আমতা আমতা করে বলল, কি 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 সব বলছিস? ও লে 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 লে। বলেই মায়া কৌতুক করে আরেকটা জিলাপির টুকরো হাতে নিয়ে তার ঠোঁটের সামনে ধরলো। তারপর জিভ দিয়ে পুরো ঠোঁটটা আস্তে আস্তে চেটে নিয়ে বলল, কি মজা! রসে ভরা গুড়ের জিলাপি খেতে কি যে মজা! উম কৌশিক এবার আর নিজের লোভ সামলাতে পারল না। হাত বাড়িয়ে মায়ের হাত থেকে জিলাপির টুকরোটা নিতে যাবার মুহূর্তেই
মায়া দ্রুত সেটা মুখে পুরে দিয়ে আর চোখে মুচকি হেসে বলল, হে হে হে, কৌশিক ভাইয়া, আমি তো জানতাম আপনি বলে জিলাপি খান না, তাই না? কৌশিক হাতটা নিচু করে ভ্রু কুঁচকে গম্ভীর গলায় বলল, খাই বা না খাই সেটা আলাদা বিষয়, কিন্তু তাই বলে তুই একবারও জিজ্ঞেস করবি না আমি খাবো কি না? মায়া হালকা ভেঙচি কেটে হাসতে হাসতে বলল, সোজাসাপটা বলেন না আপনার লাল লাল রসে ডুবানো গুড়ের জিলাপিগুলোই চান? কৌশিক আর নিজেকে দমিয়ে রাখতে পারল না, ঝড়ের বেগে বলে উঠল, সেটা আর বলতে, তুই যেভাবে খাচ্ছিস তোর খাওয়া দেখে আমার মুখে সমুদ্রের ঝড় বইছে। কথাটা বলে কৌশিক যখনই জিলাপির থলিতে হাত বাড়াতে গেল, তখনই মায়া সেটা সরিয়ে নিয়ে দুষ্টুমি ভরা চোখে বলল, না 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 কৌশিক ভাই, আমি তো দেব না এগুলো, এগুলো শুধু আমার জন্য। আপনি চাইলে নিজেরটা কিনে নিন। কৌশিক ভ্রুকুচকে মুখ বাঁকিয়ে বলল, মেলায় আসার পর থেকে তুই যে হাড়ে হাড়ে একটার পর একটা খাবার খাচ্ছিস। মায়া নির্ভীক স্বরে উত্তর দিল, হ্যাঁ তো, খাচ্ছি তো খাচ্ছি, তাতে কি? কৌশিক দীর্ঘশ্বাস ফেলে অসহায়ের মতো বলল, একটা 5 টাকার কয়েনও অবশিষ্ট নেই আমার কাছে এখন। কৌশিকের কথা শুনে মায়ের ভ্রু সঙ্গে সঙ্গে কুঁচকে উঠল। কেনই বা উঠবে না, গুড়ের জিলাপি তার ভীষণ পছন্দের খাবার, আর সেই জায়গা থেকে ভাগ করে দেওয়া তার কাছে একেবারে বিলাসিতা। মায়া দ্রুত জিলাপির থলেটা শাড়ির আঁচলের নিচে রেখে কৌশিকের দিকে তাকিয়ে বলল, আমি কিছু জানি না, আমি আমার জিলাপির ভাগ কাউকে দেব না। কৌশিক মুখটা একটু গোমড়া করে বলল, এখানে তো অনেকগুলোই আছে, একটা দিলে কি এমন ক্ষতি হবে? আমিও একটু দেখে নিই গুড়ের জিলাপি খেতে কেমন লাগে। মায়া ঠোঁট ফুলিয়ে উত্তর দিল, না না না, একদমই বাজে খেতে হয় এই গুড়ের জিলাপি, আপনার খাওয়ার দরকার নেই। কৌশিক হাল না ছেড়ে অনুনয়ের সুরে বলল, আচ্ছা যাই হোক, একটা দে না। না না, আমি দিব না, একটা প্লিজ। মায়া একটু ভেবে বলল, ঠিক আছে দেব, তবে একটা শর্তে। বল। একটাই দেব, কিন্তু পরে আর চাইতে পারবেন না, এই বলেই দিলাম কিন্তু। কৌশিক কিছুক্ষণ চুপ থেকে মুচকি হেসে বলল, ঠিক আছে, চাইবো না আর। কৌশিকের কথাটা শোনার পর মায়া শাড়ির আঁচলের নিচ থেকে থলেটা বের করে আনলো। সেখান থেকে একটিমাত্র জিলেপির টুকরো তুলে কৌশিকের হাতে দিল। এটা দেখে কৌশিক একটু বিরক্ত গলায় বলল, একটা চাইছি বলে একটাই দিলি? মায়ের সঙ্গে সঙ্গে ভ্রুকুচকে বলল, দেন দেন, আপনার খাওয়ারই দরকার নেই। কৌশিক একটু হাসির ভান ধরে মাথা নাড়িয়ে বলল, না না থাক, একটাই যথেষ্ট। বলে কৌশিক জিলাপির টুকরোটা হাতে নিয়ে একটু এদিক ওদিক ঘুরিয়ে দেখল, তারপর এক কামড় বসাতেই তার পুরো শরীর যেন শিউরে উঠল। টুকরোটা চিবোতে চিবোতে চোখ বন্ধ করে অনুভূতিতে ভেসে গিয়ে বলল, জান, তুই খেতে কি মজার। কৌশিকের কথা শুনে মায়া জিলাপি খাওয়া থামিয়ে হালকা করে তার হাতে একটা আলতো চাটি মেরে বলল, কি বললেন? না মানে জিলাপি খেতে কি মজার? ও, তাহলে সেটা বলেন। কৌশিক এবার হাসতে হাসতে বলল, বিশ্বাস কর, এর আগে আমি কখনো এত মজার জিলাপি খাইনি। ছোটবেলায় একবার আমতা আমতা করে খেয়েছিলাম, ভালো লাগেনি। এরপর থেকে আজ পর্যন্ত জিলাপির নামটাই মুখে আনিনি। কিন্তু আজ খেয়ে মনে হচ্ছে যেন আমি কোনো অমৃত খাচ্ছি। ইস কি মজা! ছোট থেকে এত মজার খাবারটা মিস করে আসছি। তুই ঠিকই বলেছিস, রসে ভরা লাল লাল গুড়ের জিলাপি ছাড়া মেলা জমাই না। দাঁড়া, আমি আরও জিলাপি নিয়ে আসি। মায়া ভ্রুকুচকে বলল, কিন্তু আপনার তো টাকা নাই বলেছিলেন। এটা তো আমি এমনিই বলেছিলাম। মায়া ঠোঁট বাঁকিয়ে বলল, মিথ্যুক একটা, তুই যা মনে চাই বল, আমি এখনই গিয়ে আগে জিলাপি নিয়ে আসি। কথাটা বলে কৌশিক যেই উঠতে যাবে, অমনি মায়া তাড়াতাড়ি বলল, জিলাপি আনতে হবে না, এখানে অনেক আছে। ওটা না বললে তোর লাগবে? ওটা আমি এমনি মজা করে বলেছি, আর যতই পছন্দের হোক এতগুলো জিলাপি একা তো আর খেতে পারবো না, তাই না? হ্যাঁ, তা তো ঠিক। মায়া পাশ থেকে জিলাপির থলেটা মাঝখানে রেখে বলল, চলেন কৌশিক ভাই, খাওয়া শুরু করি। এই বলে দুজন আর কোনো কথা না বলে মন দিয়ে জিলাপি খেতে শুরু করলো। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। অবশেষে অনেক আনন্দ আর হাসি খুশির সঙ্গে জিলাপিগুলো খেয়ে শেষ করলো তারা। খাওয়া শেষ হতেই মায়া বলল, কৌশিক ভাই, কি আপনার কাছে রুমাল আছে কি? না, কেন? কেন দেখতে পারছেন না হাতে মুখে জিলাপির রস লেগে আছে? অন্ধকাররায় যান, ঠিকমতো দেখতে পারছি না, আর একটু কাছে আয়, কই দেখি। কৌশিকের কথা অনুযায়ী মায়া আর একটু কাছে গেল, মিষ্টি গলায় বলল, এই যে দেখেন। কই দেখতে পাচ্ছি না তো, আর একটু কাছে আয়। মায়া আর একটু কাছে যেতে কৌশিক মায়ের কাঁধে হাত রেখে মায়াকে সাথে সাথে তার হাঁটুতে শুয়ে দিল। মায়া যে কিছু বলতে যাবে, অমনি কৌশিক মায়ের ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল। মায়া নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। জায়গাটা মেলা থেকে একটু পেছন সাইডে ছিল, তাই কেউ দেখতেও পেল না।
প্রায় 10 মিনিট পর কৌশিক মায়াকে ছেড়ে দিল। মায়া ছাড়া পেতেই জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। মায়ের কাছে সবকিছু যেন কল্পনার মতো হয়ে গেল, কারণ সবকিছু বুঝে ওঠার আগেই সে যে হঠাৎ কৌশিকের দখলে চলে গেছিল। মায়া ভারী ভারী নিঃশ্বাস ফেলতে দেখে কৌশিক আঙুল দিয়ে নিজের ঠোঁটজোড়া মুছে মুচকি হেসে বলল, যাক বাবা, জিলাপির আসল মজা এবার পেলাম তাহলে। থ্যাংক ইউ আমার মায়াবতী, আমাকে এমন মিষ্টি রসালো জিলাপির স্বাদ টেস্ট করানোর জন্য। কথাটা বলে কৌশিক বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, তুই এখানেই বস, আমি পানি নিয়ে আসছি। এই বলে কৌশিক চলে গেল। মায়া তখনও নিশ্চুপ, কোনো কথা বলছে না, শুধু স্থির হয়ে বসে আছে। প্রায় 2 মিনিটের মধ্যে কৌশিক হাতে পানির বোতল নিয়ে ফিরে এলো। মায়ের মনমরা মুখটা দেখে কৌশিক হাঁটু গেড়ে তার সামনে বসলো। কি হয়েছে, মন খারাপ? মায়ের মুখটা একটু তুলতেই কৌশিক বিস্মিত গলায় বলল, এ কি মায়া, তুই কাঁদছিস কেন? সে বোতলটা বেঞ্চে রেখে আলতো করে মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে আবার বলল, কি হয়েছে, কিছু বল, কাঁদছিস কেন? হঠাৎ মায়া কোনো কথা না বলে কৌশিককে চমকে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। কৌশিকও তাকে শক্ত করে বুকে টেনে নিল। কি হয়েছে মায়া, কিছু বল। মায়া ধীরে ধীরে কান্না থামিয়ে ফিসফিস করে বলল, এইভাবে আর কতদিন কৌশিক ভাই? কৌশিক বিস্মিত হয়ে বলল, কি কতদিন? এইভাবে প্রতিনিয়ত আমি হারামভাবে আপনার কাছাকাছি আসতে চাই না। আমি চাই আপনি আমাকে সম্পূর্ণ অধিকারের সাথে হালাল উপায়ে আপন করে নিন। এখন আমাকে কি করতে হবে সেটা বল। শোনেন না কৌশিক ভাই? হ্যাঁ আমি শুনছি তো, বল না আমার মায়াবতী। বললে রাগ করবেন না তো? না করব না, বল। সত্যি বলবো, হ্যাঁ বল। মায়া কান্না থামিয়ে কৌশিককে আরো শক্ত করে চেপে ধরে কিছুটা লাজুক স্বরে বলল, চলেন না কৌশিক ভাই, আমরা বিয়ে করে ফেলি। পরে না হয় সম্পূর্ণ অধিকারের সাথে আমাকে ভালোবাসবেন।